স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো মোটা দাগে সেগুলোকে বলে স্টেম। আপনি যদি হায়ার স্টাডি গ্রুপগুলোতে যান তাহলে দেখবেন যে অলমোস্ট 100% ইনফরমেশন ডেটাবেস এবং বিভিন্ন রকম কোয়েশ্চেন, সেই সব সমস্যা এবং সে সমস্ত সমস্যার সমাধান বেশিরভাগ ক্ষেত্রে স্টেম ফিল্ডের যে সমস্ত সাবজেক্ট সেগুলোকে ঘিরেই আবর্তিত হয়, বা বেশিরভাগ কথাবার্তা স্টেম ফিল্ড নিয়েই হয়। কিন্তু স্টেম ফিল্ডের বাইরে কিন্তু আরও দুটো ভাগ আছে, নন স্টেম ফিল্ডে দুটো ভাগ আছে। আমরা যদি মোটা দাগে বলি তাহলে হচ্ছে কমার্স এবং হিউম্যানিটিস। এখন শুধু যদি আমরা স্টেম ফিল্ড নিয়ে কথা বলি সেটা কি আমাদের জন্য ভালো, নাকি আমাদের নন স্টেম ফিল্ড নিয়েও আসলে কথাবার্তা বলা উচিত? ডেফিনেটলি আমাদের নন স্টেম ফিল্ড নিয়েও কথাবার্তা বলা উচিত, কিন্তু একজন স্টেম ফিল্ডের স্টুডেন্টেরও নন স্টেম ফিল্ড নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত, বা অ্যাটলিস্ট একটা ধারণা থাকা উচিত, এই বিষয়ে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে হচ্ছে আজকের এই ছোট্ট এপিসোডটি। তো এই এপিসোডটার কারণটা কি, বা এই এপিসোডটা তৈরির মোটিভেশনটা কি, সেটা হচ্ছে এই যে আমরা যে ফিল্ডে থাকি সাধারণত সেই ফিল্ড সম্পর্কে আমাদের সমস্ত ধারণা গড়ে ওঠে। আমরা এই ফিল্ডটা সম্পর্কেই জানি, এই ফিল্ডেই কাজ করি, কিন্তু অন্যান্য ফিল্ডের যে প্রসপেক্ট আছে সে বিষয়ে যেমন চিন্তা করা উচিত, তেমনি আমি যে ফিল্ডে আছি সেটা আমার জন্য ওয়েল সুটেড কিনা, কিংবা এটার সাথে রিলেটেড কি কি ধরনের ফিল্ড জড়িত আছে সেগুলো জানাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু পিছিয়ে যাই, যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমি সায়েন্সে পড়াশোনা করলাম, সায়েন্স সিলেক্ট করলাম সোজা কথায় যাকে বলে, কারণ হতে পারে যে ম্যাথ এবং সায়েন্সে গ্রেড ভালো, এটার বেসিসে ভিত্তি করেই। এখানে কিন্তু কোনো লং টার্ম চিন্তা ভাবনা ইত্যাদি ছিল না, যে 10 বছর পরে কি হবে, আমার সায়েন্স পড়তে ভালো লাগবে কি না, এই সায়েন্সে পড়াশোনা করে আমি কি ধরনের জব করব, এ ধরনের লং টার্ম কোনো চিন্তা ভাবনা কিন্তু আসলে ছিল না, যেটা হয়তো বা থাকা উচিত। কিন্তু আমরা সাধারণত একটা মোটা দাগে 2-1টা প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের মেজরটা সিলেক্ট করি, আর তারপর সেটার উপর বেস করে আমাদের ক্যারিয়ারটা কিন্তু চালিত হতে থাকে। এই যেমন আমি আন্ডারগ্রেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম, পিএইচডিতেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি করলাম, তারপর এখন ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং জবই করছি। সো বেসিকলি স্টেম ফিল্ডে পড়ার উপর বেস করে পরের স্টেপগুলো হচ্ছে তৈরি হয়ে গেল। এখন যখন আমি সায়েন্স সিলেক্ট করলাম তখন কিন্তু যেটা বলেছি যে কোনো বড় ধরনের বা লং টার্ম কোনো চিন্তা ভাবনা কিন্তু ছিল না। তখন একটা মোটামুটি মোটা দাগে কথা প্রচলিত ছিল যে সায়েন্স পরে ইন জেনারেল মোটামুটি ভালো ছাত্ররা, এটা হচ্ছে সায়েন্স নিয়ে প্রচলিত কথা। আবার একটা খুব ছোট দল ছিল যারা আবার বলতো যে সায়েন্সের আসলে ভাত নেই, আমাদের আসলে কমার্স নিয়ে পড়া উচিত, কারণ কমার্স থেকে ভালো জব পাওয়া যায়। এই যে একটা ছোট্ট লং টার্ম চিন্তা ভাবনা ছিল অন্য গ্রুপটার। ডেফিনেটলি প্রত্যেকটা ফিল্ডেই আমরা যেই ফিল্ডে থাকি সেই ফিল্ডটা নিয়ে আমাদের বেশ কিছু রকম চিন্তাভাবনা থাকে, যে এই ফিল্ডে পড়লে মানুষজন সমীহ করবে কিনা, মানুষজন ভালো ছাত্র বলবে কিনা, এই জাতীয় কিছু ব্যাপারও আমাদের থাকে। ক্যারিয়ার ফোকাসড চিন্তাভাবনা বা একদমই কনক্রিট কোনো চিন্তাভাবনা হয়তো বা থাকে না। প্রচলিত ধারণার উপর ভিত্তি করে আমরা হয়তো কথাবার্তা যা শুনি সেটার বেসিসে আমরা হয়তো এগোনোর চিন্তা করি। ডেফিনেটলি সায়েন্সের পাশাপাশি কমার্স এবং হিউম্যানিটিজেরও হয়তো এমন কিছু পয়েন্ট আছে, পয়েন্ট অফ প্রাইড আছে, যেগুলো হয়তো বা আমি জানি না। সায়েন্সের সম্পর্কে যেটা প্রচলিত সেটাই আর কি বললাম। তারপর সায়েন্স নিয়ে পড়তে পড়তে আমি এগোলাম, অর্থাৎ আন্ডারগ্র্যাড পড়লাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এই স্টেজটাতে যেটা হলো যে আমরা যেহেতু কম্পিটিশন খুব বেশি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলোর অ্যাডমিশন টেস্টে যেহেতু কম্পিটিশন খুব বেশি, আমরা চাই সব রকম রাস্তা খোলা রাখতে। এখানেও কিন্তু আমাদের তেমন কোনো চয়েস থাকে না। একজন গড়পড়তা স্টুডেন্ট কিন্তু সব জায়গাতেই চেষ্টা করে, সে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেয়, সে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দেয়, সে হয়তো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতেও অ্যাডমিশন টেস্ট দেয়। অর্থাৎ কম্পিটিশনের মধ্যে সে চায় সবচেয়ে বেশি সংখ্যক রাস্তা খোলা রাখতে, এবং যেখানে তার চান্স হয় সেখানেই সে হয়তো তার ক্যারিয়ারটা গড়ে তোলে। যে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে সে হয়তো বায়োলজির জন্য কোচিং করছে, যাতে তার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি সব কাভার করলে মেডিকেল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সবগুলোর অ্যাডমিশন টেস্টের পড়াশোনাই যেন কাভার হয়ে যায়, সে যেন সব জায়গাতেই বসতে পারে এবং তার কোনো একটা জায়গায় চান্স পাওয়ার পসিবিলিটিটা যাতে বাড়াতে পারে। এখানে কিন্তু মোটেও পছন্দসই কি, আমার সাথে ওয়েল সুটেড কি, এই জাতীয় কোয়েশ্চেনগুলো কিন্তু আসে না। অর্থাৎ সায়েন্স বা স্টেম এবং নন স্টেম কোনটা আমার জন্য বেশি সুটেড, এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু আসে না, কারণ অনেক আগেই আমরা
চুজ করে ফেলেছি যে আমি সায়েন্সে পড়বো নাকি বা স্টেম ফিল্ডে পড়বো নাকি নন স্টেম ফিল্ডে পড়বো। এখানে আবার পরবর্তী স্টেজে গিয়ে কিছু ওভারল্যাপও থাকে ক্ষেত্র বিশেষে, যেমন কিছু কিছু ক্ষেত্রে ইকোনমিক্স বা এই জাতীয় সাবজেক্টগুলোকেও স্টেম ফিল্ডের মধ্যে ধরে কিছু কিছু গ্র্যাড স্কুলের প্রোগ্রামে, বাট সবখানে না। তো এত এই বিষয়টা নিয়ে পেঁচাচ্ছি কি জন্য? কারণ হচ্ছে ডিলেমাটা তৈরি হয় আমরা যখন গ্র্যাড স্কুলটা শেষ করি তারপর এবং জব সার্চ করতে যাই, তখন আমাদের চোখের সামনে আসে ফিগার্সগুলো, স্যালারি স্ট্রাকচার ইত্যাদি কনসিডারেশনসগুলো তখন সামনে আসে, এবং তখন আমরা প্রথমবারের মতো প্র্যাকটিক্যালি উপলব্ধি করি যে বিভিন্ন ফিল্ডে, আমার ফিল্ডে এবং আমার ফিল্ডের বাইরের লোকজনদের স্যালারি স্ট্রাকচারগুলোতে ডিফারেন্সটা কীরকম, এবং এখানেই বেশ কিছু উপলব্ধি বা রিয়েলাইজেশন চলে আসে। একটা খুব প্রমিনেন্ট উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে ফ্যাকাল্টি লেভেলের জবে। আপনি যদি চিন্তা করে দেখেন যে ইউএসের ক্ষেত্রে একটা টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টি পজিশনে আপনি যদি জব নিতে চান, তাহলে আপনার একেবারেই নিচের দিকে থাকবেন সম্ভবত নন স্টেম ফিল্ডের যে সমস্ত ফ্যাকাল্টি আছেন তার একটু উপরে থাকবেন হচ্ছে পিওর সায়েন্সের যে সমস্ত ফ্যাকাল্টি তার একটু উপরে থাকবেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যারা আছেন তারা, আর একেবারে উপরে থাকবেন হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি যারা আছেন তারা। এখন এখানে যদি আপনি চিন্তা করে দেখেন যে সায়েন্স ফ্যাকাল্টির বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কাজকর্মের প্রেশার, তার এই ফিল্ডটাতে ঢোকার জন্য যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেরকম প্রোফাইল ইত্যাদি বিল্ড আপ করতে হয়, পাবলিকেশন, রিসার্চ, গ্র্যান্ট রাইটিং ইত্যাদি, এবং তার জবটা থেকে টেনিউর হওয়াটা, এটার যে প্রসেসটা, সেটার যে রিকোয়ারমেন্ট, এগুলো যদি চিন্তা করেন তাহলে তার কন্টিনিউয়াসলি কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় স্যালারিটা কিন্তু মোটেও ভালো না। আমরা যদি মোটা দাগে বলি ভালো মন্দ বা কম বেশি দিয়ে যদি হিসাব করতে চাই, তাহলে ডেফিনেটলি বিশেষ করে পিওর সায়েন্সের ফ্যাকাল্টিতে স্যালারি একেবারেই ভালো না, খুবই কম। কিন্তু সেই তুলনায় কিন্তু বিজনেসের একজন ফ্যাকাল্টির স্যালারি হচ্ছে অনেক অনেক বেশি, ইভেন স্টার্টিং স্যালারি হচ্ছে অনেক বেশি। এবং যদি আপনি রিকোয়ারমেন্টের কথা চিন্তা করেন বা কন্টিনিউয়াসলি যে ধরনের কাজ করে যেতে হয় সেটার ইন্টেন্সিটি যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে স্টেম ফিল্ডের সাথে নন স্টেম ফিল্ড অর্থাৎ বিজনেস ফিল্ড, এখানে বিশাল একটা ব্যবধান কিন্তু রয়ে যাচ্ছে। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি যে এটার মানে কিন্তু এই না যে বিজনেস ফ্যাকাল্টিতে ঢুকতে গেলে আপনার তেমন কোনো যোগ্যতাই লাগে না বা তাদের কোনো কাজকর্মই করতে হয় না, ব্যাপারটা তা না। তবে ইন্টেন্সিটি এবং পরিমাণের দিক দিয়ে চিন্তা করলে ডেফিনেটলি স্টেম ফিল্ডের একজন ফ্যাকাল্টির হচ্ছে অনেক অনেক বেশি কাজ করতে হয়, এবং তার রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া থাকে। এমনকি আপনি যদি তুলনা করেন ইন্ডাস্ট্রির সাথে, তাহলে হচ্ছে অনেক টেক ফিল্ডের জবে যে স্যালারি, ইন্ডাস্ট্রি জবে যে স্যালারি, একজন বিজনেস ফ্যাকাল্টির স্যালারি ক্ষেত্র বিশেষে সেটার সমান বা তার চেয়ে বেশিও হয়। এটা অবশ্যই ডেফিনেটলি স্কুল টু স্কুল ভ্যারি করবে এবং বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করবে, বাট এরকম সিনারিও কিন্তু হয়। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে স্টেম ফিল্ডে পড়াশোনা করলেই যে আপনি একটা খুব ভালো ক্যারিয়ার পাবেন in terms of salaries and compensations, not necessarily. হতে পারে যে আপনার জন্য বিজনেস ফিল্ডে বেশ কিছু ভালো অপশন আছে বা ভালো অল্টারনেটিভ ছিল, যেটা হয়তো আমরা এক্সপ্লোরই করিনি। আমরা হয়তো একেবারেই শুরুর থেকেই আমরা একটা কিছু ট্র্যাক ঠিক করে রাখি যে এই ফিল্ডে পড়বো, তারপর এই ফিল্ডে গিয়ে যেরকম জব হয় সেরকম জবই করব। কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন যে নন স্টেম ফিল্ডেও একটা বড় ধরনের কিন্তু সুযোগ রয়েছে, এবং একটা খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাড স্কুলে স্টাডি করতে আসে, বাইরের দেশে হায়ার স্টাডি করতে আসে, তাদের বেশিরভাগই হচ্ছে স্টেম ফিল্ডের। এবং এই কারণে যে সমস্ত আলোচনা হয় সেগুলো হচ্ছে স্টেম ফিল্ডের, এবং নন স্টেম ফিল্ড সম্পর্কে তেমন কেউ কিছু জানি না। আমি নিজেও স্টেম ফিল্ডের, কাজে আমি যতদিন পড়াশোনা করেছি স্টেম ফিল্ডের মধ্যেই ছিলাম, সেখানে অনেক প্রেশার, এইগুলো নিয়ে হা হুতাশ করেছি ইত্যাদি। কিন্তু নন স্টেম ফিল্ডের ব্যাপার স্যাপারগুলো, স্যালারিজ, জব রিকোয়ারমেন্টস ইত্যাদি, বিশেষ করে ফ্যাকাল্টি লাইনে, এটা আমি জানতে পেরেছি অনেক পরে, খুবই ভাষাভাবে। এই ব্যাপারে কোনো ডেটাবেজই নেই, এবং এই ফিল্ডের যারা আছেন তারা হয়তো তেমন কোনো আলোচনাও করেন না, বা আলোচনাগুলো হায়ার স্টাডি গ্রুপগুলোতে ওভাবে আসেও না। যার কারণে একজন প্রসপেক্টিভ স্টুডেন্ট যে নিজের ট্র্যাকটা ঠিক করবে, একজন ইয়াং প্রসপেক্টিভ স্টুডেন্ট যে এখনও তার ক্যারিয়ার ট্র্যাক নিয়ে চিন্তা ভাবনা করছে সে কোন ফিল্ডে থাকবে,
তার জন্য আমি বলবো যে একটা ইনকমপ্লিট গাইডলাইন আছে এখন পর্যন্ত। সো আমি মনে করি যে এ ব্যাপারে হচ্ছে আরও ডিটেইলে আলোচনা হওয়া উচিত। তো এটা নিয়ে এত আলোচনা করার দরকারটা কি আমাদের? আমরা তো স্টেম ফিল্ডে ভালোই আছি, এটা বলে আমরা আলোচনা এখানে শেষ করে দিতে পারি। কিন্তু যে ব্যাপারটা হয়, 1 নম্বর প্রবলেম হয় যেটা আমি এতক্ষণ ধরে বললাম, যে আমাদের ইনফরমেশনে অনেক বড় গ্যাপ থেকে যায়। আর 2 নম্বর হচ্ছে কেন কোয়েশ্চেনগুলোর আনসার আমাদের কাছে অনেক সময় থাকে না। যে আমি জাস্ট যে ফিগার্সগুলো বললাম, যে স্টেম ফিল্ডের একজন ফ্যাকাল্টির চেয়ে বিজনেসের একজন ফ্যাকাল্টির স্যালারি অনেক বেশি হতে পারে, এবং একজন স্টুডেন্টের যে স্টেম ফিল্ডে না পড়ে নন স্টেম ফিল্ডে পড়াটা তার জন্য বেটার হতে পারে ইন টার্মস অফ ফিউচার স্যালারিজ অ্যান্ড এভরিথিং, ফিউচার ইনকাম অ্যান্ড এভরিথিং। এই জাতীয় ব্যাপারগুলোতে কেন কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু থাকে না, যে কেন ওই ফিল্ডে বেশি ইনকাম, এই জাতীয় আনসারগুলো আমাদের কাছে কিন্তু থাকে না। অনেক ক্ষেত্রে এগুলোর বিভিন্ন রকম আনসার থাকে, ফিল্ড টু ফিল্ড জিনিসগুলো ভ্যারি করবে, কোয়েশ্চেন টু কোয়েশ্চেন জিনিসগুলোর আনসার ভ্যারি করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট ফিল্ডে এলিজিবল ক্যান্ডিডেট কম, আবার অনেক সময় দেখা যায় যে এই পার্টিকুলার ফ্যাকাল্টিটা হয়তো ভার্সিটির জন্য অনেক টাকা পয়সা নিয়ে আসে, যার কারণে তাদের কম্পেনসেশনও হচ্ছে সেরকম অনেক বেশি। আবার অনেক ক্ষেত্রে জিনিসটা হয়তোবা মোটা দাগে মেক সেন্সও করে না। দেখা যাচ্ছে যে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একজন টিচার হয়তো অনেক কাজ করছেন, একজন প্রফেসর হয়তো অনেক কাজ করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক গ্র্যান্ট আনছেন, কিন্তু তার স্যালারি হয়তো বিজনেস ফ্যাকাল্টির চেয়ে কম হতে পারে। এখানে শুধু ফ্যাকাল্টি নিয়ে কথা বললাম, এরকম আরও অনেকগুলো এক্সাম্পল থাকতে পারে যেগুলো হয়তো এই স্বল্প পরিসরে আনাটা মুশকিল হবে। তাছাড়া হচ্ছে যেহেতু এই বিষয়টা নিয়ে কথাটা বলাটাও অনেকটা সেন্সিটিভ, কারণ হচ্ছে যখন আমরা অন্য ফিল্ডের ভালো মন্দ নিয়ে বলতে যাই তখন দেখা যায় যে সেখানে অনেকে বিরূপ মনোভাবও পোষণ করতে পারেন বা বিষয়টার সাথে একমত নাও হতে পারেন। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাওয়ারনেস কল, যে আপনি এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করেন। তো বটম লাইন হলো, আমরা যারা আমাদের কোন ফিল্ডে পড়াশোনা করা উচিত এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, বা ছোট ভাই বোনকে ডিরেক্ট করার চেষ্টা করছি যারা হচ্ছে একটা মেজর সিলেক্ট করবে তাদের মাধ্যমিক স্কুলে বা উচ্চ মাধ্যমিক স্কুলে, সেখানে আমাদের একটা লং টার্ম চিন্তা করার প্রয়োজন আছে। আরেকটা বিশেষ পয়েন্ট যেটা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা যারা স্টেম ফিল্ডের মানুষ, যারা হচ্ছে ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে সবসময় পড়াশোনা করি, তাদের আউটলুক অনেক সময় ন্যারো হয়ে যায়। আমরা সবসময় সবকিছু টেকনিক্যাল টার্মে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, প্রবলেম সলভিং, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং টাইপের চিন্তা ভাবনা করি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে একটা ইনস্টিটিউশন কে চালায়, বা একটা দেশ বা রাষ্ট্রের লেভেলে উঁচু স্তরে কারা অ্যাকচুয়ালি থাকে, আনসারটা হচ্ছে নন স্টেম ফিল্ডের লোকজন থাকে। অর্থাৎ আপনার কোনো একটা বিষয়কে বড় স্কেলে বুঝতে হলে আপনার হচ্ছে কমার্স এবং হিউম্যানিটিজের জ্ঞান কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনার একটা বিজনেস কিভাবে রান করে সেটা হচ্ছে আপনার জানতে হবে, এবং আপনার যারা কাজ করছে বা একটা সিস্টেম যেভাবে কাজ করছে এটার পেছনের সাইকোলজিটা আপনার জানতে হবে, আন্ডার দ্য হুড কি হয় সেটা হচ্ছে আপনার জানতে হবে। আমরা অনেক সময় যারা, বিশেষ করে যারা স্টেম ফিল্ডের মানুষজন, তারা খুব ন্যারো স্কেলে চিন্তা করি, যে আমি এই কাজটা করব, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব, এই মেশিনটা চালাবো, খুবই কনক্রিট ওয়েতে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, যার কারণে আমাদের নলেজ হচ্ছে অনেক কম রয়ে যায়। আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে বড় বড় কোম্পানির যে সমস্ত একদম উঁচু স্তরের লোকজন, তাদের অনেকেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি একটা হয়তোবা MBA ডিগ্রি থাকে, অথবা দেখবেন যে তাদের কোনো একটা সেকেন্ডারি ডিগ্রি থাকে হিউম্যানিটিজ রিলেটেড, সাইকোলজি বা সামথিং লাইক দ্যাট। তো এটা তাদেরকে অনেক হেল্প করে একজন ইঞ্জিনিয়ার থেকে, বা একজন ওয়ার্কার থেকে, বা একজন টেকনিশিয়ান থেকে একজন লিডার হয়ে উঠতে তাদেরকে অনেক সাহায্য করে। তাহলে এটার মানে কি এই যে এখন তাহলে আমরা সবাই স্টেম ফিল্ড বাদ দিয়ে সবাই নন স্টেম ফিল্ডে পড়াশোনা করা শুরু করব, বা আমাদের এখনই একটা সেকেন্ডারি ডিগ্রি নিতে হবে? ব্যাপারটা তা না। আমরা হচ্ছে আমাদের কাজ করে যাওয়ার পাশাপাশি আমরা যেই ফিল্ডের না সেই ফিল্ড নিয়েও আমরা হচ্ছে কিছুটা জানার চেষ্টা করতে পারি, কিছুটা পড়াশোনা করতে পারি। এখন অনলাইন রিসোর্সও অনেক আছে, যার কারণে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়াটা খুবই সহজ। তো
এবং বর্তমান পৃথিবীর যে স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া এবং বিভিন্ন রকম যে রিকোয়ারমেন্ট আমাদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং ভার্সাটাইল হওয়া ইন টার্মস অফ স্কিল সেট এবং নলেজ, এটা হচ্ছে খুবই জরুরি হয়ে যাচ্ছে যে আপনি শুধু আপনার এই টানেলের মধ্যে থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই আপনি জীবন পার করে দেবেন, এটা হয়তো বা সম্ভব হবে না, যার কারণে ভার্সাটাইল মানুষজনের দাম দিনে দিনে বাড়তেই থাকবে। তো এই কারণেই আমি মনে করি যে স্টেম নন স্টেম এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং যাদের নলেজ কম আছে বা আমরা যারা হচ্ছে একটা ফিল্ড নিয়ে সারা জীবন চিন্তা ভাবনা করে গেছি, তাদের হয়তোবা স্পেকট্রামটা বাড়ানোর সময় এসেছে। তো আশা করি যে এই ছোট্ট এপিসোডটি এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে ভাবনার খোরাক যোগাবে এবং উপকারে আসবে। যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।